ফিজিক্যাল অপটিক্স লাস্ট রিভিশন টপিক, মডার্ন ফিজিক্স তো করবো না বলে দিয়েছিলাম। তো জিওমেট্রিক্যাল অপটিক্সের লাস্ট যেটা পড়ালাম সেটা হলো প্রতিসরণ আর বিচ্ছুরণ-বিক্ষেপণ। তখন বেগ বলেছিলাম, কিন্তু ওটা আলটিমেটলি অনেক বড় হয়ে গেছিলো বলে ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আর জিওমেট্রিক্যাল ওখানটায় কমপ্লিট হচ্ছে, তো ফিজিক্যাল অপটিক্স সেখান থেকে স্টার্ট হচ্ছে। ফিজিক্যাল অপটিক্সের প্রথম পার্ট হলো ইন্টারফারেন্স, মানে আলোর ব্যতিচার। তো ব্যতিচার পড়ার আগে জানতে হবে বিষয়টা কি। এখানটায় হাইগেন প্রথম আলোকে তরঙ্গ ধরেছিল, এবং হাইগেনের ধর্মটা যেটা ছিল, হাইগেনের ইয়েটা হিসাবে আলো ছিল অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা একটা ভুল তত্ত্ব ছিল। তো হাইগেনের তত্ত্বটা কি ছিল? হাইগেনের তত্ত্ব ছিল কোনো একটা জায়গা থেকে যে ওয়েবফ্রন্টগুলো তৈরি হয়, ওয়েবফ্রন্ট কি? বিন্দু উৎস থেকে তৈরি হয় স্ফেরিক্যাল ওয়েবফ্রন্ট, লাইন থেকে তৈরি হয় সিলিন্ড্রিক্যাল ওয়েবফ্রন্ট, আর সমান্তরাল আলোকরেখা থেকে তৈরি হয় প্লেন ওয়েবফ্রন্ট। অর্থাৎ কোনো আলোর সমদশা সম্পন্ন বিন্দুগুলিকে যুক্ত করলে যে কমন সারফেসটা পাওয়া যায় সেই সারফেসটাকে বলা হয় তরঙ্গমুখ বা ওয়েবফ্রন্ট। তো এরকমই একটা ওয়েবফ্রন্ট হাইগেন ধরে নিয়েছিল, এবং সেই ওয়েবফ্রন্টের হাইগেনের তত্ত্ব অনুযায়ী বলা যায় প্রত্যেকটা বিন্দু এক একটা গৌণ উৎসরূপে কাজ করে, এবং সেই গৌণ উৎসগুলো আলাদা আলাদা গৌণ তরঙ্গ সৃষ্টি করে। সেই গৌণ তরঙ্গমুখের কমন সারফেসগুলোকে যুক্ত করলে পরবর্তী ওয়েবফ্রন্টটা পাওয়া যাবে। এবং আলো যেহেতু পিছনে পিছাতে পারে না, যেহেতু পিছনেরটা কোনো নতুন ওয়েবফ্রন্ট হবে না। এভাবে নতুন তরঙ্গমুখ সৃষ্টির মাধ্যমে বা ছোট ছোট ওয়েবফ্রন্ট সৃষ্টির মাধ্যমে একটা বড় তরঙ্গমুখ থেকে নতুন তরঙ্গমুখের সৃষ্টি হয়। এটা ছিল হাইগেনের তরঙ্গ তত্ত্ব। এবার হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে প্রথম কাজ হলো প্রতিফলনের সূত্রের প্রমাণ। সেটা কি? কোনো একটা স্থানে কোনো একটা তলের উপর আলো এসে পড়লো, আলোটা এইদিকে প্রতিফলিত হয়ে গেল। তাহলে এখানটায় এই লম্ব টানা হয়, আর এখানটাতে এই লম্ব টানা হয়। অনেক কিছু করে টোরে অনেক কিছু ভাষাটা আছে, ভাষাটা দিয়ে প্রমাণ করা হয় যেটা যে এটা প্রতিফলিত তরঙ্গমুখ, এটা এটা হলো আপতিত তরঙ্গমুখ, এটা প্রতিফলিত তরঙ্গমুখ। তো এখানকার মেন কাজ যেটা, সেটা হলো আপতন কোণ। এটা আই হলে এটা আপতন কোণ আই, এটা যদি প্রতিফলন কোণ আর হয়, এই কোণটা প্রতিফলন কোণ আর। তাহলে মেনলি এই যে দুটো ত্রিভুজ ধরি, এটা এ বি সি, এটা ডি, তাহলে এ বি সি ত্রিভুজে এই কোণটা 90, এই কোণটা 90, বিসি একটা কমন বাহু, এবং যে সময় আলো এ থেকে সিতে যায় সেই সময় আলো বি থেকে ডিতে যায়। তাহলে এসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিটি, বিসি কমন, আর এ বি এ সি ইকুয়াল টু বিডি সি ইকুয়াল টু 90। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজের কোণ সমান হয়। তাহলে কোণ এবিসি ইকুয়াল টু কোণ বিসিডি, অতএব আই ইকুয়াল টু আর। এটার প্রতিফলনের সূত্রের প্রমাণ। এবং আরেকটা প্রমাণ যেটা কাজে লাগে এখানটায় বলতে লাগবে, এই যে প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি আর অভিলম্ব দুটো একই তলে আছে, মানে বোর্ডের উপর আঁকা আছে বা খাতার উপর আঁকা আছে। তার মানে কি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থিত। এই দুটো কথা বলতে হবে, তাহলে এখানটায় প্রতিফলন সূত্রের প্রমাণ হয়ে যাবে। নেক্সট, একই রকমভাবে একটা আলোকে এরকম একটা তলের উপর ফেলা হচ্ছে, আরেকটা আলোকে এখন ফেলা হচ্ছে, এখানটায় লম্ব টানা হচ্ছে। সেই লম্বটা কি হবে? লম্বটা হলো আপতিত তরঙ্গমুখ। এবার এখানটায়
মানে অবিলম্বটা আছে। এবার যতক্ষণে আলো এখান থেকে এখানে যায়, তো সেই সময় যদি আমার 3টে ওয়েভ ফ্রন্ট তৈরি হয়, এইখানটাও তো আমার 3টে ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, কিন্তু সেটা ঘন মাধ্যমে থাকার জন্য সেই ওয়েভ ফ্রন্টের সাইজগুলো ছোট ছোট হবে। এবার সেই ওয়েভ ফ্রন্টের স্পর্শক বরাবর যদি আমরা এখানটায় দাগ টেনে দিই, তাহলে দেখা যাবে এই বিন্দুতে আমরা একটা লম্ব টানতে পারি। তাহলে এই লম্ব যে টানা হলো, তাহলে যে দুটো পথ পাওয়া গেল বা যে দুটো রে পাওয়া গেল, এই দুটো রে হলো প্রতিসৃত রে। তার মানে এই কোণটা হচ্ছে আর, প্রতিসরণ কোণ, তাহলে এই কোণটা হবে আর, এই কোণটা হবে আই, তার মানে এই কোণটা হবে এখানটায়, কোন কোণটা, এই কোণটা হবে আই। তাহলে একই রকমভাবে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ প্রমাণ করতে হবে। কীভাবে করব, এটা ধরি কোন একটা বিন্দু এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে ত্রিভুজ, উপরের ত্রিভুজটা থেকে সাইন আই কত হবে, সাইন আই হবে আই কোণ যদি এটা হয়, তাহলে এটা লম্ব, লম্ব মানে কি, লম্ব মানে এ বি, অতিভুজ, অতিভুজ মানে হলো বিসি। আর সাইন আর কোনটা হবে, সাইন আর নিচের ত্রিভুজটা থেকে লম্ব কোনটা, লম্ব হলো সিডি, অতিভুজ কোনটা, অতিভুজ হলো বিসি। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কত, এবি বাই সিডি। এবিটা কত, এবিটা হলো বায়ু মাধ্যমে গেছে, তার মানে সিটি, সিডিটা কত, সিডিটা হলো কোনো একটা মাধ্যম দিয়ে গেছে, তাহলে ওটা হলো ভিটি, তাহলে ওটা হলো সি বাই ভি, মানে হচ্ছে মিউ। তাহলে সাইন এ বাই সাইন আর ইকুয়াল টু মিউ প্রমাণ হয়ে গেলো। তাহলে প্রতিসরণের সূত্রের প্রমাণ প্রথমটা হয়ে গেল। আর কি, গোটা ছবিতে সব কিছুই বোর্ডের তলে অঙ্কিত, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর অঙ্কিত অবিলম্ব একই তলে থাকে, একই সমতলে থাকে, দ্বিতীয় সূত্রের প্রমাণ। এইভাবে হাইগেনের নীতির সাহায্যে দুটো সূত্রের প্রমাণ করা যায়। নেক্সট ব্যতিচারের নেক্সট টপিক হলো ব্যতিচার। তো এবার শুরু হবে। ব্যতিচারে কি হয়, দুটো তরঙ্গ, একটা y1 ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, আর y2 ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা এক্স। এই দুটো তরঙ্গের উপরিপাতে y ইকুয়াল টু বি সাইন 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা এক্স বাই 2। এটা তৈরি হয় যেখানে বি ইকুয়াল টু হয় 2a সাইন 2a কস 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স বাই 2। তো এটা কি করে পেলাম, এটা পাওয়ার জন্য y ইকুয়াল টু y1 প্লাস y2 করতে হবে, দিয়ে কিছু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা এখানটায় পৌঁছে যাব। তো ডিটেলস ক্যালকুলেশন যাব না, যেহেতু এটা রিভিশন ভিডিও, ডিটেলস ক্যালকুলেশন গিয়ে কোনো লাভ নেই। তো বি এর যে মানটা পেলাম, সেই বি এর মানটা থেকে আমরা কি বলতে পারি, বি ম্যাক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2a হবে, কখন, কস 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স বাই 2 যখন প্লাস মাইনাস 1 হবে, তাহলে কস 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স বাই 2 ইকুয়াল টু কস 2n ইন্টু ল্যামডা বাই 2 যখন হবে, তাহলে 2 পাই বাই ল্যামডা ডেল্টা এক্স বাই 2 ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে 2 কেটে গেল, 2n ইন্টু ল্যামডা বাই 2 কস কততে হয়, কস, আচ্ছা ল্যামডা বাই 2 না, পাই বাই 2, সরি, 2n ইন্টু পাই বাই 2, ভুল করছিলাম, 2n ইন্টু পাই বাই 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স মানে কত, ফাই, ফাইয়ের মান কত 2n পাই। এটা হলো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত। আবার পাই পাই যদি কেটে দিই, পাই পাই কেটে দিলে ডেল্টা এক্স ইকুয়াল টু কত হয়,
2n ইন্টু ল্যামডা বাই 2। এটা হলো পাথ ডিফারেন্স হিসেবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত। আর সিমিলারলি উল্টাতে যদি করি, বিম্যাক্সের মান যখন 0 হবে, বিম্যাক্স ইকুয়াল টু 0 কখন হবে, cos 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স বাই 2 ইকুয়াল টু হবে cos 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স বাই 2 ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখান থেকে 2 কেটে গেলে ফাই ইকুয়াল টু কি লেখা যায়, 2n প্লাস 1 ইন্টু পাই। আর পাই যদি কেটে দিই তো ডেল্টা এক্স লেখা যায় 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে এটা হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ফেজ ডিফারেন্স, এটা হলো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে পাথ ডিফারেন্স। হয়ে গেল। তাহলে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের শর্ত পেয়ে গেলাম। ইন্টারফারেন্স হওয়ার শর্ত কি? ইন্টারফারেন্স হওয়ার শর্ত হলো যে দুটি তরঙ্গ নেওয়া হবে, এই দুটি তরঙ্গ প্রথমত একই দিকে যেতে হবে। দ্বিতীয় শর্ত কি? একই দিকে যাওয়ার পর দুটো তরঙ্গের ওয়েভলেন্থ মানে দুটো তরঙ্গের ল্যামডা বা ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। তৃতীয় শর্ত কি? দুটো তরঙ্গের যে অ্যামপ্লিটিউড A1 অ্যান্ড A2 ওটা হয় ইকুয়াল হতে হবে, মানে হয় A1 ইকুয়াল টু A2 হতে হবে, অথবা A1 আর A2টাকে প্রায় সমান হতে হবে। কেন? এই কেনর একটা উত্তর আছে, কেনটা দেখিয়ে দিই। যদি দুটো তরঙ্গের অ্যামপ্লিটিউড সেম হয়ে যায় তাহলে এখানটায় যে ইন্টেন্সিটি প্যাটার্ন হয়, সেই ইন্টেন্সিটি প্যাটার্নটা একটা কস ফাংশনে ভ্যারি করে এবং এইভাবে ইন্টেন্সিটি প্যাটার্নটাকে দেখানো যায়। এটা যদি মিডিলেরটা হয়, অর্থাৎ এটা 0 পাথ ডিফারেন্সের জায়গা, তাহলে গ্রাফটা এরকম হবে, ম্যাক্সিমা থেকে 0 হয়ে আবার ম্যাক্সিমা থেকে 0 হয়ে আবার ম্যাক্সিমা থেকে 0 হয়ে আবার ম্যাক্সিমা, আর ম্যাক্সিমা থেকে 0 হয়ে ম্যাক্সিমা থেকে 0 হয়ে আবার ম্যাক্সিমা থেকে 0 হয়ে এখানটায় টেনে দিলে আবার এটা চলে যাচ্ছে কোথায়, আবার চলে আসছে ম্যাক্সিমাতে। তার মানে এদিকে এটা কনস্ট্রাকটিভ, এটা 0th অর্ডার কনস্ট্রাকটিভ, এটা B0 বলতে পারি, এটা B1 বলতে পারি, এটা B2 বলতে পারি, এটা B3 বলতে পারি, এটাও B1, এটা B2, এটা B3। তো এখানটায় 0 ফেজ ডিফারেন্স, 2 পাই ফেজ ডিফারেন্স, 4 পাই ফেজ ডিফারেন্স, 6 পাই ফেজ ডিফারেন্স, এটা -2 পাই ফেজ ডিফারেন্স, এটা -4 পাই ফেজ ডিফারেন্স, এটা -6 পাই ফেজ ডিফারেন্স। আর ডিস্ট্রাকটিভ জায়গাগুলো এটা D1, এটা D2, এটা D3। তাহলে এটা D1, এটা D2, এটা D3। তার মানে ফেজ ডিফারেন্স হচ্ছে এটা পাই ফেজ ডিফারেন্স, এটা 3 পাই ফেজ ডিফারেন্স, এটা 5 পাই ফেজ ডিফারেন্স, এটা -পাই ফেজ ডিফারেন্স, এটা -3 পাই ফেজ ডিফারেন্স, এটা -5 পাই ফেজ ডিফারেন্স। এটা হলো ইন্টারফারেন্সের ইন্টেন্সিটি প্যাটার্নের ভেরিয়েশন। এবারে কি বলেছিলাম, এটা কখন হচ্ছে? এটা হচ্ছে যখন দুটো অ্যামপ্লিটিউড A1 ইকুয়াল টু A2 হয়ে যায়। কেন? যখন A1 ইকুয়াল টু A2 হয় তখন Bmax করতে হবে A প্লাস A 2A, যার ইন্টেন্সিটি Imax হবে K ইন্টু 4A স্কোয়ার। আর Bmin করতে হবে A মাইনাস A 0, তাহলে Imin করতে হবে 0। তাহলে এখানে ম্যাক্সিমাম মিনিমাম মধ্যে ডিফারেন্সটা অনেকটা বেশি, আমরা খুব ভালোভাবে ব্রাইট আর ডার্ক অঞ্চলকে চিনতে পারবো। কিন্তু
যদি এরকম না হয়, যদি তাদের ইন্টেন্সিটি মানে অ্যাম্পলিটিউডের মধ্যে পার্থক্য থাকে, তাহলে বিম্যাক্সটা কত হবে? বিম্যাক্সটা হবে A1 নট ইকুয়াল টু A2 ক্ষেত্রে বিম্যাক্সটা হবে A1 প্লাস A2, তখন সেটাকে A দিয়ে প্রকাশ করা হয়। আর বিমিনটা হবে A1 ডিফারেন্স A2 বা A1 মাইনাস A2 বলতে পারি, তখন সেটাকেও A দিয়ে প্রকাশ করা হয়। মানে এম্যাক্স বা এমিনও বলা যায়, মানে বি আর ধরা হয় না, এম্যাক্স আর এমিনও বলা হয়, তার জন্য একটা আলাদা ক্যালকুলেশন আছে, সেটা দেখাচ্ছি। তো এক্ষেত্রে হবে এটা কি, এর ক্ষেত্রে সর্বোচ্চটা কিছুটা হ্রাস পাবে, সর্বোচ্চটা ওই জায়গাটায় পৌঁছাবে না, সর্বোচ্চটা কিছুটা হ্রাস পাবে, আর সর্বনিম্ন পয়েন্টটাও কিছুটা হ্রাস পাবে। তাহলে কনস্ট্রাকটিভ যে জায়গাটা সেটা স্টার্ট হবে এখান থেকে, এইভাবে ঘুরে গেল, 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 আর ডিস্ট্রাকটিভ পয়েন্টটাও এইভাবে ডিস্ট্রাকটিভ পয়েন্টটা ঘুরে যাচ্ছে। তাও ঠিক আছে, কিন্তু যদি মানে এই জায়গাটা আমি কি দেখালাম, এই জায়গাটা A1 আর A2 কম্পারেবল, যদি কম্পারেবল না হয়, আমি এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ভালো লাগবে ব্যাপারটা। ধর A1 এর মানটা 20, A2 এর মানটা 20, যোগ করলে কত হচ্ছে 40, 40 স্কোয়ার ইন্টেন্সিটি, বিয়োগ করলে কত হবে 0, 0 স্কোয়ার ইন্টেন্সিটি। তাহলে ব্রাইট আর ডার্কের মধ্যে ডিফারেন্সটা অনেকটা হাই, খুব ভালো মতো বোঝা গেল। যদি A1 এর মানটা 20, A2 এর মানটা 19, যোগ করলে কত হলো 39 তার স্কোয়ার, বিয়োগ করলে কত হলো 1 তার স্কোয়ার, ব্রাইট আর ডার্কের মধ্যে ডিফারেন্স খুব ভালো মতো বোঝা গেল। কিন্তু যদি A1 এর মানটা হয়ে যায় 20 আর A2 এর মানটা হয়ে গেল 1, যোগফল কত হলো 21 স্কোয়ার, বিয়োগফল কত হবে 19 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে, ব্রাইট আর ডার্কের মধ্যে ডিফারেন্সটা অনেকটাই কমে যাবে, অর্থাৎ কোনো জায়গাটা ব্রাইট পয়েন্টটা এখান থেকে ধরে স্টার্ট করলাম, এই জায়গাটা ডার্ক হয়ে আবার ব্রাইট, আবার ডার্ক হয়ে আবার ব্রাইট, আবার ডার্ক হয়ে আবার ব্রাইট, আবার ডার্ক হয়ে আবার ব্রাইট, এতটা যাবেই না ইন্টেন্সিটি উপরে। তাহলে একটা কন্টিনিউয়াস একটা ইন্টেন্সিটি ভ্যারিয়েশন দেখা যাবে। এর ফলে কী হবে, ইন্টারফারেন্স তো হবে কিন্তু ব্রাইট আর ডার্কের মধ্যে পার্থক্য বোঝা যাবে না, তার ফলে দুটো অ্যাম্পলিটিউডকে প্রায় কাছাকাছি হতে হবে। এটা হলো ইন্টারফারেন্সের 3 নম্বর শর্ত হয়ে গেল। 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত হলো যে দুটো তরঙ্গ ব্যবহার করছি তাদের মধ্যে দশা সম্পর্ক সর্বদা ধ্রুবক হতে হবে, অর্থাৎ তাদেরকে সুসংগত উৎস হতে হবে। কাকে বলে সুসংগত উৎস? যে দুটো উৎসের দশা সম্পর্ক সবসময় ধ্রুবক থাকে তাকে বলে হচ্ছে সুসংগত উৎস। সুসংগত উৎস দুটি আলাদা উৎস কোনোদিন হতে পারে না, কারণ তাদের মধ্যে কোনো সম্পর্কই থাকে না। তাহলে সুসংগ উৎস বানানোর উপায় কি? সুসংগ উৎস বানানোর উপায় হলো একটাই ওয়েভ ফ্রন্টকে আমরা যদি বিভাজিত করি তাহলে সুসংগত উৎস তৈরি হবে। কীরকম? এটা যদি একটা পয়েন্ট সোর্স থেকে নির্গত ওয়েভ ফ্রন্ট হয়, তো তার যাত্রাপথে আমরা একটা পর্দা রেখে দিলাম, তাহলে সেখানটায় যখন ওয়েভ ফ্রন্টটা এসে পড়লো, সেই ওয়েভ ফ্রন্টের দুটো বিন্দুকে আমরা যদি এখান থেকে সমদূরত্বের বিন্দুকে বের করে আনি, তাহলে এটা একটা উৎস আর এটা একটা উৎস হিসেবে কাজ করবে, এবং সেখান থেকে যখন পর্দায় গিয়ে আলো পড়বে তখন এই জায়গাটায় যে পয়েন্টটা আলো গিয়ে পড়বে সেটা সমদূরত্বের বিন্দু হওয়ার জন্য সেটা সমদশায় মিলিত হবে, অর্থাৎ তরঙ্গের মধ্যে কোনো তরঙ্গ বাদ পড়ে যাচ্ছে না। কিন্তু যেখানে এই পয়েন্টটা, সেখানটায় কি হচ্ছে, তরঙ্গ দুটো
আলাদা আলাদা পথ অতিক্রম করছে। তো এখানটা লম্ব টানলে দেখা যায় একটা পূর্ণ তরঙ্গের সমান দৈর্ঘ্য, মানে একটা পূর্ণ তরঙ্গের অর্ধেক দৈর্ঘ্য বাদ পড়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটায় মিলিত হবে কি, এই জায়গাটায় মিলিত হবে বিপরীত দশায়। তাহলে এটা হবে কনস্ট্রাকটিভ পয়েন্ট, এটা হবে ডিস্ট্রাকটিভ পয়েন্ট। ঠিক উল্টোভাবে যদি এখানটায় মিলিত হয় তাহলে দেখা যাবে একটা তরঙ্গ বাদ হবে, ফলে এই জায়গাটা হবে ডিস্ট্রাকটিভ পয়েন্ট, ডিস্ট্রাকটিভ 1। এটা ব্রাইট 0 তরের। এভাবে সমদূরত্বের এই পয়েন্টটা ব্রাইটনেসের প্রথম পয়েন্ট, এই পয়েন্টটা ব্রাইটনেসের প্রথম পয়েন্ট। এই হিসাবে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট গঠিত হয়েছিল এবং ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের মাধ্যমে সুসংগত উৎস গঠন হয়েছিল। হয়ে গেল। তো আমি এই ক্যালকুলেশনে ঢোকার আগে দেখিয়ে দিই যে দুটো অ্যাম্পলিটিউড আলাদা হলে তার ক্যালকুলেশনটা কী হবে, কারণ ওখান থেকে একটা অঙ্ক আসে। y1 = a1 sin ওমেগা টি মাইনাস কে এক্স আর y2 = a2 sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। এটা হলো দুটো ওয়েভ, তাদের সুপারপজিশনে তৈরি হবে y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস থিটা, যেখানে a এর মানটা হয় কত, a এর মানটা হয় √a1² প্লাস a2² প্লাস 2a1 a2 cos ফাই। আর থিটার মানটা কত হবে, থিটার মানটা হবে tan ইনভার্স a2 sin ফাই বাই a1 প্লাস a2 cos ফাই। এটা থিটার মান হয়। তাহলে a max কত হবে, a max হতে গেলে এখানটায় cos ফাই কি হতে হবে 0 বা cos ফাই হতে হবে +1। cos ফাই +1 হতে গেলে cos ফাইয়ের ভ্যালু হবে cos 2n ইন্টু পাই। তাহলে ফাই হতে হবে 2n ইন্টু পাই, যেটা এখানকার যে কনস্ট্রাকটিভের কন্ডিশন তার সাথে ম্যাচ করে যায়। তাহলে তখন হয়ে যায় a max = a1 প্লাস a2। আর এইটাকে যদি মিনিমাম হতে হয় তাহলে cos ফাইয়ের ভ্যালু হতে হবে -1। তার মানে cos ফাই = হবে cos 2n + 1 ইন্টু পাই। তাহলে ফাই কত হবে 2n + 1 ইন্টু ফাই পাই। তাহলে এ মিনটা হতে হবে, এখানে আর জায়গা নেই, এখানে লিখে দিই, এ মিনটা হবে a1 ডিফারেন্স a2, বা যদি বলে দিই a1টা বড় তাহলে ওটা হবে a1 মাইনাস a2। তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমার মিনিমার মানটা যদি পেয়ে যাই তাহলে a max বাই a min তার মানটা হয়ে যায় a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2। এটাকে স্কোয়ার করে দিলে i max বাই i min পাওয়া যায়, সেটা হবে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। খুব পপুলার একটা অঙ্ক থাকে যে বলা আছে i max বাই i min, এটা বলা আছে 16/9। তার মানে আমরা কি বলতে পারি, a max বাই a min সেটা হবে 4/3। তার মানে a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 সেটা কত 4/3। তাহলে এখান থেকে যোগভাগ করলে a1 বাই a2 হয়ে যাবে 7/1। তাহলে i1 বাই i2 হয়ে যাবে 49:1। আর অঙ্কটা ঠিক উল্টাটা করা যেতে পারে, অঙ্কটা ঠিক উল্টাটা করা যেতে পারে। হ্যালো, i1 বাই i2 ইকুয়াল টু হ্যালো হয়ে যাবে। তাহলে a1 বাই a2 ইকুয়াল টু কত না, তাহলে এবার যোগভাগ করে দিই, বেরিয়ে ফোন করছি। a1 মাইনাস a2 ইকুয়াল টু কত হচ্ছে 4 আর 3 7, 7/1। এটাকে স্কোয়ার করলে a max বাই a min ইকুয়াল টু কত হচ্ছে 7/1। তাহলে i max বাই i min ইকুয়াল টু 49/1। মানে ঠিক একই অঙ্ক, যেখানে সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত 49:1,
তাহলে যে তরঙ্গ দুটো উপরিপাত ঘটলো তাদের অনুপাত কত, না সরি, সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত 16:9, তাই যাদের উপরিপাত ঘটলো তাদের অনুপাত কত, 14:1। আবার যাদের উপরিপাত ঘটছে তাদের অনুপাত 16:9, তাই সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত কত, একই, 14:1। তো এটা আসে ওই থিওরিটা থেকে, এই থিওরিটা থেকে যেখানে দুটো তরঙ্গ অ্যামপ্লিটিউড আলাদা হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা পেয়েছিলাম এই লাইনটা, অ্যামপ্লিটিউড স্কোয়ার ইন্টু কে করে দিলে ইন্টেন্সিটি পাওয়া যায়। তাহলে I1 কত হবে, কে ইন্টু A1 স্কোয়ার, I2 কত হবে, কে ইন্টু A2 স্কোয়ার। তাহলে এখানে যদি আমি বোথ সাইডে কে দিয়ে গুণ করে দিই, তাহলে I ইকুয়াল টু হয়ে যাবে I1 প্লাস I2 প্লাস 2√I1 √I2 ইন্টু কস ফাই। এটা একটা ফর্মুলা চলে আসে। আর এই জিনিসটাই যদি আমি এখানটায় রিপ্লেস করে দিই, তার মানে I max বাই I min ইকুয়াল টু হয়ে যায় √I1 প্লাস √I2 তার হোল স্কোয়ার বাই √I1 মাইনাস √I2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার চলে আসি ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনে। ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে কী করা হয়, ফ্রিঞ্জ উইথ বের করতে হয়। তো ফ্রিঞ্জ উইথ বের করার ক্যালকুলেশন কীভাবে করতে হবে সেটা দেখা যায় এবারে। মেইন আমাকে পাথ ডিফারেন্স খুঁজে বের করতে হবে। তাহলে দুটো সুসঙ্গত উৎস, সেখান থেকে ক্যাপিটাল ডি দূরত্বে অবস্থিত পর্দা, এটা S1, এটা S2, পিতম বিন্দুটা এখানটায় রয়েছে, পি বিন্দুটা এনতম ডার্ক বা ব্রাইট ব্যান্ডকে প্রকাশ করে। তাহলে এই যে দুটো তরঙ্গ যাচ্ছে, একটা এটা একটা এটা, তাহলে এদের মধ্যে পথপার্থক্য কত, পথপার্থক্য হলো S2P মাইনাস, পথপার্থক্য হলো S2P মাইনাস S1P। এটা কত, এটা খুঁজতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে কি করব, এই দূরত্বটা xm ধরে নিলাম, এটা d/2, এটা d/2, এখানে একটা লম্ব টেনে নিলাম, এখানে একটা লম্ব টেনে নিলাম, এটা মিডিলে যায়নি, এটা মিডিলে নিয়ে যাই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে S2P তার হোল স্কোয়ার মাইনাস S1P তার হোল স্কোয়ার। S2P তার হোল স্কোয়ার মানে কি, ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস xm, S2P মানে এখান থেকে এসছে, তাহলে xm প্লাস d/2 তার হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস xm মাইনাস d/2 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাবে কত, S2P প্লাস S1P ইন্টু S2P মাইনাস S1P, ডি স্কোয়ার কেটে গেল, 4 ইন্টু xm ইন্টু d/2 হলো, 2 দিয়ে 4 কেটে 2 হলো, এটা 2d হয়ে যায় ইন্টু S2P মাইনাস S1P ইকুয়াল টু হলো 2xm ইন্টু d, 2 কেটে গেল, তাহলে S2P মাইনাস S1P তার মানটা হয়ে যাচ্ছে কত, xm ইন্টু d বাই ক্যাপিটাল ডি। এটা হলো দুটোর মধ্যে পাথ ডিফারেন্স। এবার এই পাথ ডিফারেন্সের মানটা যদি, মানে xm d বাই ক্যাপিটাল ডির মানটা যদি 2m ইন্টু λ/2 সাথে সমান হয়, তাহলে xm ইকুয়াল টু কত লিখব, 2m ইন্টু λd/2d। এটা হলো ব্রাইট পয়েন্টের অবস্থান। আবার xm d বাই ক্যাপিটাল ডি এর মান যদি 2m প্লাস 1 ইন্টু λ/2 এর সঙ্গে সমান হয়, তাহলে xm এর মান হবে 2m প্লাস 1 ইন্টু λd/2d। এটা হলো ডার্ক পয়েন্টের অবস্থান। তো ব্রাইট আর ডার্কের যে ফ্রিঞ্জটা তৈরি হয় সেটা দেখতে কেমন হয়,
এভাবে ইকুয়াল দূরত্বের পয়েন্টগুলোকে আমরা যদি ভাগ করে দিই তাহলে পর পর ডার্ক আর ব্রাইট ব্যান্ডটা অবস্থান করে। কিভাবে দেখাচ্ছি। তো ধরে নিচ্ছি এটা হলো দুদিকে দুটো ডার্ক ব্যান্ড, তাহলে এটা কি B0, তাহলে এটা B1, এটা B2, এটা B3, এটা B4, এটা B5। এই জায়গাটা ডার্ক, 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 এটা ডার্ক, এটা ডার্ক, এটা ডার্ক। তাহলে এদিকেও B1, এটা B2, এটা B3। আর ডার্ক বিন্দুগুলো D1, D2, D3, D4, D5, D6, D2, D3, D4, D5। কিছু একটা ভুল করেছে, এটা D1, এটাও D1ই হবে, এটা D1, এটা D2, এটা D3, এটা D4 হবে। এবার ঠিক আছে। তো প্রথম λd/2d যখন যাবে, প্রথমটাতে m এর ভ্যালু 0 বসালে এই 0 পয়েন্টটাকে পেয়ে গেল। এবার m এর ভ্যালু এখানে 0 বসালি, তাহলে λd/2d, তাহলে প্রথম ডার্ক পয়েন্টকে পেয়ে গেল এদিকে এবং এদিকে বোথ সাইড। এবার m এর ভ্যালু 1 বসালাম, 2 × λd/2d পেলি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ব্যাখ্যা হয়ে গেল। এটা ব্রাইট পয়েন্টটা কোথায় হবে? এখানটায় হবে B1, এটা হবে এখানটায় B2, এটা হবে এখানটায় B3। হ্যাঁ, এবার m এর ভ্যালু এখানে 1 বসালে 3 × λd/2d, তার মানে D2, D2 এর ব্যাখ্যা হয়ে গেল। m এর ভ্যালু যদি 2 বসাই, 4 × λd/2d, B2, B2 এর ব্যাখ্যা হয়ে গেল। m এর ভ্যালু 2 বসালে 5 × λd/2d, D3, D3 ব্যাখ্যা হয়ে গেল। m এর ভ্যালু 3 বসালে 6 × λd/2d, B3, B3 ব্যাখ্যা হয়ে গেল। m এর ভ্যালু যদি 3 বসাই, কত বলেছিলাম লাস্ট? 6 বলেছিলাম। এখানে যদি 3 বসাই তাহলে 7 × λd/2d, তাহলে D4, D4 এর ব্যাখ্যা হলো। এবার কি বোথ সাইডে সমদূরত্বে ডার্ক আর ব্রাইট ব্যান্ডগুলো অবস্থান করে সেটা দেখা যাচ্ছে। এবার এখানে একটা টেকনিক্যাল গ্লিচ আছে যেটা বইয়ে অত ডিটেলসে বলে না, যে যদি আমাকে B3কে খুঁজতে হয় ব্রাইটের n-তম, তাহলে D4 থেকে D3 বাদ দিতে হবে। তাহলে ব্রাইটের n-তম খুঁজতে গেলে ডার্কের n-কে বাদ দিতে হবে। মানে bn-কে খুঁজতে গেলে এটা করতে হয়, আর বা m-কে খুঁজতে গেলে এখানে m দিয়ে বলেছি। কিন্তু আমাকে যদি ডার্কের 2কে খুঁজতে হয় তাহলে B2 থেকে B1-কে বাদ দিতে হবে। ঠিক বলেছি? একবার দেখি ব্যাপারটা। ব্রাইট 3, আচ্ছা B0, D1, B1, D2, B2। তো ব্রাইট 1-কে খুঁজবো D2 - D1। হ্যাঁ, এটা ভুল বলেছি, এটা B1, B2, B3, তাহলে 1, 2, 3, 4। আচ্ছা, B3-কে খুঁজছি D4 থেকে D3 বাদ। হ্যাঁ, এটা ভুল বলেছি, DM+1 থেকে DM-কে বাদ দিতে হবে, ডার্কের m-কে। আর ডার্কের m-কে যদি খুঁজতে হয় তাহলে 2 থেকে 1-কে বাদ দিতে হয়, মানে ব্রাইট অফ m-1 করতে হয়। তো বই এগুলো দেখে না, এত ডিটেলস বলাও থাকে না, সুতরাং আমাদের এইচএসের জন্য অত ডিটেলসে যেতেও লাগবে না। কি করতে হবে? ফ্রিঞ্জ উইথ ফর ব্রাইট, তাহলে m-তম ব্রাইট ব্যান্ড এর
প্রস্থ কত হবে m+1তম ডার্ক মাইনাস m তম ডার্ক, এই বিয়োগফলটা করতে হবে। তাহলে m+1তম ডার্ক মানে কি, এটা ডার্কের কন্ডিশন, তাহলে হবে 2m+3 λd/2d মাইনাস 2d মাইনাস 2m+1 ইন্টু λd/2d, তাহলে হয়ে গেল কত 2 ইন্টু λd/2d, যেটা হয়ে গেল λd/d। আর ফ্রিঞ্জ উইথ ফর ডার্ক বের করতে গেলে কি করতে হবে, সেম কাজ করতে হবে, যেখানে দেখলাম আমরা যে একটু আলাদা আছে, একটাতে n+1 থেকে n বাদ দিতে হয়, আর একটাতে n থেকে n-1কে বাদ দিতে হয়, কিন্তু অত ডিটেলস করা হয় না। সুতরাং বইয়ের বাইরে গিয়ে লাভ নেই, টিচারটা বুঝবে না, তো ফালতু নিজের নাম্বারকে রিস্কে ফেলে লাভ নাই। এবার কি ফ্রিঞ্জ উইথ ফর ডার্ক, ওটা কি করেছিলাম, ব্রাইট করেছিলাম, হ্যাঁ এটা ডার্ক হবে। তাহলে কি হবে m-তম ডার্ক ব্যান্ড এর প্রস্থ ইকুয়াল টু কত m+1তম ব্রাইট মাইনাস m-তম ব্রাইট, এই দুটোর বিয়োগফল। m+1তম ব্রাইট মানে কত, এখান থেকে xm ইকুয়াল টু m ইন্টু λd/dও লেখা যায়, তাহলে এটা দিয়ে কাজটা সহজ হবে। তাহলে কি হবে m+1 ইন্টু λd/d মাইনাস m ইন্টু λd/d, পড়ে থাকলো কত λd/d। তো এটাকে ব্রাইট ব্যান্ডের প্রস্থ মানে β1, এটা ডার্ক ব্যান্ডের প্রস্থ মানে β2 বলা হয়। দেখা যাচ্ছে কি β1 ইকুয়াল টু β2 ইকুয়াল টু সেম হচ্ছে λd/d হচ্ছে, এটা হলো ফ্রিঞ্জ উইথের রাশিমালা, মানে ঝাড়ের প্রস্থের রাশিমালা। এবারে একটা নতুন কাজ করা হয়, নতুন কাজটা কি, এই দুটো যাত্রাপথে মাঝখানে একটা স্ল্যাবকে প্রবেশ করে দেওয়া হয়, যে স্ল্যাবের থিকনেসটা হলো টি। তো টি বেঁধে স্ল্যাব প্রবেশ করলে কি হবে, টি বেঁধে স্ল্যাব প্রবেশ করলে S1P-র যে পাথ, S1P এর অপটিক্যাল পাথ, তার মানটা কত হবে S1P মাইনাস টি ইন্টু বায়ু প্লাস টি ইন্টু মিউ। তাহলে S1P মাইনাস টি প্লাস মিউ ইন্টু টি, তাহলে S1P প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। আর S2P এর অপটিক্যাল পাথ, তার মানে এই পাথ ডিফারেন্স যেটা বের করি সেটা অ্যাকচুয়ালি অপটিক্যাল পাথ ডিফারেন্স, S2P ইন্টু 1 মানে S2P। তাহলে এখন পাথ ডিফারেন্সটা কত, এখন পাথ ডিফারেন্সটা হলো S2P মাইনাস S1P মাইনাস মিউ মাইনাস 1 ইন্টু টি। এবার S2P মাইনাস S1Pর মান তো আমরা আগেই বের করেছি, তার মানটা কত, তার মানটা হলো xmd/D, এক্সট্রা একটা টার্ম আসলো মিউ মাইনাস 1 ইন্টু টি, এটা হলো এখন পাথ ডিফারেন্স। এবার এই পাথ ডিফারেন্সের ভ্যালুটা যদি ওইটা হয়ে যায় তাহলে কি করতে হবে, তাহলে এই পাথ ডিফারেন্স ইকুয়াল টু এটা, তাহলে এটা ইকুয়াল টু কত প্লাস মিউ মাইনাস 1 ইন্টু টি। তাহলে xm এর মান কত হবে, এটা প্লাস ডি ইন্টু মিউ মাইনাস 1 ইন্টু টি বাই স্মল ডি। সেমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে যদি ওই পাথ ডিফারেন্সের মান এটা, তাহলে এই টার্মটার রাশিমালার মান কি হবে, এখানে প্লাস হবে মিউ মাইনাস 1 ইন্টু টি,
তাহলে পরের লাইন হয়ে যাবে ডি ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টি বাই স্মল ডি। অর্থাৎ এই এক্সএম এর মানটায় আগের যে মানটা এম ইন্টু ল্যামডা ডি বাই ডি তার সঙ্গে একটা এক্স জিরো টার্ম অ্যাড হলো, এবং এর ক্ষেত্রেও এক্সএম এর মানটায় আগের যে টার্মটা টু এম প্লাস ওয়ান ইন্টু ল্যামডা ডি বাই টু ডি তার সঙ্গে একটা টার্ম এক্স জিরো অ্যাড হলো। তাহলে ফ্রিঞ্জ উইডথ যদি বের করি তাহলে এখানে প্লাস এক্স জিরো মাইনাস এক্স জিরো কেটে গেল, ফ্রিঞ্জ উইডথ সেম থাকে। আর এখানে ফ্রিঞ্জ উইডথ যদি বের করি তাহলে এখানটাতেও প্লাস এক্স জিরো মাইনাস এক্স জিরো কেটে গেল, ফ্রিঞ্জ উইডথ সেম থাকে। তাহলে ফ্রিঞ্জ উইডথে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তনটা কিসের হয়? গোটা ফ্রিঞ্জ সিস্টেমটা শিফট হয়ে যায়। কতটা শিফট হয়ে যায়? সেটা হলো এই পরিমাণ শিফট হয়ে যায়, মানে ব্রাইট ব্যান্ডটা এখন আর জিরোতে নাই, ডি ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টি বাই ডিতে আছে। অর্থাৎ সেন্ট্রাল ব্রাইটটা সেন্ট্রালে থাকে না, সেন্ট্রাল ব্রাইটটা একটু উপরের দিকে শিফট হয়ে যায়। তাহলে শিফটিং অফ বি নট পয়েন্ট, তার মানটা কত? এক্স জিরো ইকুয়াল টু কী আছে? ডি ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টি বাই স্মল ডি। তো এটা দেখতে বাজে লাগে, সেই জন্য এই মানটাকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। বিটার মানটা কত? বিটার মানটা ল্যামডা ডি বাই স্মল ডি। তাহলে ডি বাই ডি তার মানটা বিটা বাই ল্যামডা। তাহলে ডি বাই ডি এর জায়গায় বিটা বাই ল্যামডা রিপ্লেস করে দিলে কত হবে? বিটা ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টি বাই ল্যামডা। আর ধরি এই শিফটিং টি এম টি ব্রাইট ব্যান্ড কে এন টি ব্রাইট ব্যান্ডকে অতিক্রম করে। অতিক্রম মানে গোটা শিফটিংটা কতটা? এনখানা ব্রাইট ব্যান্ডকে অতিক্রম করেছে। তাহলে ইকুয়ালটি কী লেখা যায়? তাহলে এক্স জিরো ইকুয়াল টু লেখা যায় এন ইন্টু বিটা। তাহলে সেক্ষেত্রে বিটা ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টি বাই ল্যামডা ইকুয়াল টু এন ইন্টু বিটা। বিটা বিটা কেটে গেল, তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা পড়ে থাকছে শিফটিং কতটা হচ্ছে তার। অর্থাৎ একটা প্লেট ইন্ট্রোডিউস করলে কী হবে? গোটা ফ্রিঞ্জ সিস্টেমটা একটু শিফট হয়ে যাবে উপরের দিকে। তার ব্রাইট ব্যান্ড বা ব্রাইট বা ডার্ক ব্যান্ডের যে থিকনেস তার কোনো চেঞ্জ আসবে না। হয়ে গেল? তো ক্যালকুলেশন কমপ্লিট। এবার কিছু মৌখিক কোশ্চেন এখান থেকে আসে। ফ্রিঞ্জ উইথ যেহেতু বিটার মান ল্যামডা ডি বাই ডি, এবার এটাকে কাটাছেড়া করে বিভিন্ন কোশ্চেন আসে। প্রথমত কি? তরঙ্গ দৈর্ঘ্য পাল্টানো হলো। লাল ব্যবহার করলে কি হবে? ফ্রিঞ্জগুলো বড় বড় হয়ে যাবে সাইজে, লালে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ব্লু ব্যবহার করলে কী হবে? ফ্রিঞ্জগুলো ছোটো ছোটো হয়ে যাবে সাইজে, এবং গোটা ফ্রিঞ্জ সিস্টেম ছোটো হয়ে যাবে। ওটা লাল হলে গোটা ফ্রিঞ্জ সিস্টেম বড় হয়ে যাবে। হয়ে গেল? সাদা ব্যবহার করলে কী হবে? সেন্ট্রালটা ব্রাইট হবে, তার দুদিকে রঙিন হয়ে যাবে। রঙিনের শুরুতে কে থাকবে? রঙিনের শুরুতে থাকবে ব্লু, শেষে থাকবে লাল, এবং ওখানে কোনো ডার্ক ব্যান্ড থাকবে না, কারণ ডার্ক আর ব্রাইট কন্ডিশনটা ম্যাচ করে যাবে। হয়ে গেল? আচ্ছা, নেক্সট কি? নেক্সট হলো দূরত্ব বাড়িয়ে দিলে, মানে এই পর্দার দূরত্ব যদি পিছনে পিছিয়ে দিই তাহলে কী হবে? ফ্রিঞ্জ সিস্টেম দেখা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এই ফ্রিঞ্জ সিস্টেমকে বলা হয় নন লোকালাইজ ফ্রিঞ্জ সিস্টেম, যেহেতু দূরত্বের উপর নির্ভরশীল নয়। লোকালাইজ ফ্রিঞ্জ সিস্টেম কারা? যেটা দূরত্ব হিসাবে ভ্যারি করে, মানে দূরত্ব চেঞ্জ করে দিলে দেখা যায় না। নিউটনস রিং এরকম একটা এক্সাম্পল, যেটা লোকালাইজ ফ্রিঞ্জ সিস্টেমের মধ্যে পড়ে। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট পজিশনে দেখা যায়, যেটা বলা যায় থিন ফিল্ম ইন্টারফারেন্স। এক্সাম্পল কি? এক্সাম্পল হলো জলের মধ্যে তেল পড়ে থাকলে সেই তেলকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে রঙিন দেখায়, অন্য অ্যাঙ্গেলে রঙিন দেখায় না। এটা হলো সেই থিন ফিল্ম ইন্টারফারেন্সের একটা এক্সাম্পল। বা হলোগ্রামের যে পিকচারটা, যেটা বইয়ের উপরে অথেন্টিসিটির জন্য দেওয়া হয়, সেখানেও একটা পার্টিকুলার অ্যাঙ্গেলেই ওটাকে কালারফুল দেখায়, সব জায়গাতে কালারফুল দেখায় না। তো এগুলো থিন ফিল্ম ইন্টারফারেন্স, আউট অফ সিলেবাস এইচএস, তো আসবে না কোশ্চেন। শুধু লোকালাইজ আর নন লোকালাইজড সিস্টেমটা বলতে কী বোঝায় সেটা বোঝানোর জন্য ব্যাপারটা বললাম। গেল? আচ্ছা, আর কি কোশ্চেন থাকে? যদি ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কমানো যায়, মোটা মোটা হয়ে যাবে, আর দূরত্বটা কী হবে?
দূরত্বটা বেড়ে যাবে। তার মানে গোটা ফ্রিঞ্জ সিস্টেমের প্রস্থ বৃদ্ধি পেয়ে যাবে, মানে সিস্টেমটাও বড় হবে প্লাস ডার্ক আর ব্রাইট ব্যান্ডের দূরত্ব বেড়ে যাবে। হয়ে গেল। আচ্ছা, তাহলে ছিদ্রদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিলে কি হবে? উল্টাটা, ডার্ক আর ব্রাইট ব্যান্ডের মধ্যে দূরত্ব কমে যাবে এবং ফ্রিজ সিস্টেমটা পাতলা পাতলা হয়ে যাবে। নেক্সট, গোটা ফ্রিজ সিস্টেমটাকে জলে ডুবিয়ে দিলাম। জলে ডুবালে কী হবে? ল্যামডার মান কমে যাবে। ল্যামডার মান কমে গেলে ফ্রিঞ্জ সিস্টেমটার প্রস্থ হ্রাস পাবে। হয়ে গেল। প্রতিসরণের জন্য ঘটনাটা ঘটবে। আর কি, কোনো একটা ফুটাকে ঢেকে দিলে কী হবে? কোনো একটা ফুটাকে ঢেকে দিলে মানে গোটাটা একটা 4 গুণ কম ইন্টেন্সিটির আলো দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। 4 গুণ কম কেন? কারণ ম্যাক্সিমাম যে ব্রাইট পয়েন্টটা সেটা 4i হয়, 4i0 হয়, আর একটা ইন্টেন্সিটি কত? শুধু i0 হয়। তাহলে গোটাটা জেনারেল ইলুমিনেশন হবে, কোনো ইন্টারফারেন্স ওখানে ঘটতে দেখা যাবে না। আচ্ছা, নেক্সট কি, এবার টেকনিক্যাল কোশ্চেন চলে আসে। ওই যে যেহেতু a স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos phi, এখান থেকে ফাইয়ের বিভিন্ন মানের জন্য ইন্টেন্সিটির বিভিন্ন মান হয়। যেমন ফাইয়ের মান যদি মানে ফেজ ডিফারেন্স যদি 120 ডিগ্রি হয়, তাহলে ইন্টারফারেন্সের জন্য যে ওয়েভটা তৈরি হবে তার ইন্টেন্সিটি সমান হয়ে যাবে। ফেজ ডিফারেন্স যদি 90 ডিগ্রি হয়, তাহলে ইন্টারফারেন্সের যে ওয়েভ ফ্রেন্ড যেটা হবে সেটা দ্বিগুণ হয়ে যাবে। ফেজ ডিফারেন্স যদি 0 ডিগ্রি হয়, তাহলে কত হবে? 4 গুণ হয়ে যাবে। ফেজ ডিফারেন্স যদি 180 হয়, তাহলে কি হবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, কি সবগুলো ওয়েভলেন্থ মানে a1 a2টা সমান হতে হবে সেক্ষেত্রে। মানে a1 ইকুয়াল টু a2, মানে এখানটায় যদি a1 ইকুয়াল টু a2 হয় আর সেখানটায় ফাই যদি 0 হয়, তাহলে ইন্টেন্সিটি 4 গুণ। ফাই যদি কত বললাম? 90 হয়, ইন্টেন্সিটি 2 গুণ এক একটার। ফাই যদি 120 হয়, ইন্টেন্সিটি সমান। ফাই যদি 180 হয়, ইন্টেন্সিটি 0। এগুলোতে বিভিন্ন অঙ্ক থাকে। আচ্ছা, এটা একটা মনে রাখার মতো জিনিস। আর কি মনে রাখার মতো জিনিস আছে এখানে? এখানে শক্তির কি বিনাশ ঘটে? না, শক্তির বিনাশ ঘটে না, এনার্জি রিডিস্ট্রিবিউট হয়। মানে ডার্ক ব্যান্ড থেকে এনার্জি দুদিকে দুটো ব্রাইট ব্যান্ডে পৌঁছে যায়। তাই ডার্কের এনার্জিটা যেহেতু ব্রাইটে পৌঁছে গেল, তাহলে ব্রাইটের এনার্জিটা ডাবল এনার্জি পেয়ে যাচ্ছে, যেটা ইন্টেন্সিটি হিসেবে 4 গুণ হয়ে যাচ্ছে। হয়ে গেল। তাহলে ইন্টারফারেন্স এখানটায় কমপ্লিট। চলে আসছে কি? ডিফ্র্যাকশান। ডিফ্র্যাকশান দুভাবে ব্যাখ্যা করা যায়। ডিফ্র্যাকশান হলো বেন্ডিং অফ লাইট নিয়ার এ ন্যারো অবস্টাকল, যেটাকে মেনলি ফ্রেনেল ডিফ্র্যাকশান বলা হয়। মানে কোনো একটা বাধার পাশ দিয়ে যদি আলো তার ছায়া অঞ্চলে ঢুকে পড়ে, জিওমেট্রিক্যাল শ্যাডো অঞ্চলে ঢুকে পড়ে, তখন ডিফ্র্যাকশান দেখা যায়। অর্থাৎ অন্ধকার অঞ্চলটা পুরোপুরি অন্ধকার থাকে না, বা আলো অন্ধকারের বাউন্ডারিটা পুরোপুরি সার্ফ থাকে না, সেখানে সেই জায়গাটা একটু হেজি হয়ে যায়। এই ঘটনাটাকে ডিফ্র্যাকশান বলা হয়। আর আরেক ধরনের ডিফ্র্যাকশান ফ্রনহফার ডিফ্র্যাকশান। সেখানটায় কি হয়? সেখানটায় লেন্স ইউজ করা হয় এবং সেটা বলা যেতে পারে মাল্টিপল ইন্টারফারেন্সের ফলাফল। তো দুটো ইন্টারফারেন্স পরস্পর মানে একই রকম না, কিন্তু বেসিক যেটা প্রিন্সিপাল সেটা দুই ক্ষেত্রেই ভ্যালিড। ফ্রেনেল হোক বা ফ্রনহফার ডিফ্র্যাকশন হোক, বোথ কেস জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে আলোর প্রবেশ ঘটবে এবং আলো যদি তরঙ্গরূপ না দেখায় তার ডিফ্র্যাকশন ঘটবে না। হয়ে গেল। ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনের মধ্যে পার্থক্য কোথায়? ইন্টারফারেন্সের তরঙ্গের যে ইন্টেন্সিটি প্যাটার্ন সেটা আমি এঁকেছিলাম। ডিফ্র্যাকশনের ইন্টেন্সিটি প্যাটার্ন যদি আঁকা হয়, তাহলে ইন্টেন্সিটির যেটা মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্টের যে ইন্টেন্সিটি ভ্যারিয়েশন সেটা এরকম হবে। এই জায়গাটা ডার্ক, এই জায়গাটা ডার্ক। এবার এখানটায় জাস্ট সমদূরত্বের এই পয়েন্টটা ওর চাইতে 1/3 হবে, এটাও ওর চাইতে 1/3 হবে। তাহলে সেন্ট্রাল ব্রাইটের দুপাশে যে সেকেন্ডারি ব্রাইট পয়েন্টটা পাওয়া যায়, সেই সেকেন্ডারি ব্রাইট পয়েন্টটা 1/3 ইন্টেন্সিটি নিয়ে থাকে
তারপরে সেকেন্ডারি ব্রাইট পয়েন্টটা 1/5 ইন্টেন্সিটি নিয়ে থাকে, এটাও 1/5 ইন্টেন্সিটি নিয়ে থাকছে। তাহলে এই পয়েন্টটাকে B0 বলা যায়, এটা B1, এটা B2, এটা B1, এটা B2। আর এই পয়েন্টগুলো D1, D2, D1, D2, D3, এটাও D3 হয়ে গেল। তাহলে এই ইন্টেন্সিটি প্যাটার্ন দিয়েই ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনের মধ্যে অনেক পার্থক্য দেখিয়ে দেওয়া যায়। প্রথম পার্থক্য কি, ইন্টারফারেন্সের সব ইন্টেন্সিটি সেম ছিল, এখানে ইন্টেন্সিটি সব সেম না, ইন্টেন্সিটি ভ্যারি করেছে। সেন্ট্রালটা সর্বোচ্চ, এবার দুপাশে 3 গুণ আর 5 গুণ হিসাবে কমে যাচ্ছে, প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি, ওখানটায় ডার্ক আর ব্রাইটের উইথটা সমান ছিল, এখানে ডার্ক আর ব্রাইটের উইথটা সমান নয়, সেন্ট্রাল ব্রাইটটা সেকেন্ডারি ব্রাইটের থেকে ডাবল হয়, হয়ে গেল। ওখানকার ব্রাইট ফ্রিঞ্জগুলো, ডার্ক ফ্রিঞ্জগুলো টোটালি ডার্ক হয়, কিন্তু এখানকার ডার্ক ফ্রিঞ্জগুলো টোটালি ডার্ক হয় না, কিছুটা ওখানে আবছা ভাবটা দেখা যায়। কারণ ডিফ্র্যাকশন মানেই কি, ডিফ্র্যাকশন মানেই মাল্টিপল ইন্টারফারেন্স। তার মানে এমন দুটো বিন্দুর কিছু আলো যেটা ওখানে পৌঁছাবে, যেটা ডার্কনেসকে একটু হলেও কমিয়ে দেবে, ঠিক আছে। বা ডিফ্র্যাকশনের মানে হলো জিওমেট্রিক্যাল শ্যাডো রিজনে আলো পৌঁছে যাওয়া, সেই জন্য কি ডার্ক পয়েন্টটা পুরোপুরি ডার্ক হবে না। আর কি, ইন্টারফারেন্সে দুটি বিন্দু উৎসের, সুসংগত বিন্দু উৎসের দরকার। আর এটা যেহেতু ফর্ম অফ ডিফ্র্যাকশন, ঠিক আছে। তো ডিটেলস ক্যালকুলেশনে যাব না, এখানে যেটা সেকেন্ডারি ম্যাক্সিমা, তার কন্ডিশন কি হয়, an ইন্টু সাইন থিটা n ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 হয়। আর সেকেন্ডারি মিনিমা, তার কন্ডিশন an সাইন থিটা n ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 2 হয়। এটা হলো সেকেন্ডারি ম্যাক্সিমাম সেকেন্ডারি মিনিমার কন্ডিশন। আচ্ছা, আর কি জানা যায় এখান থেকে, ফ্রেনেল আর ফর্নফার ডিফ্র্যাকশনের মধ্যে পার্থক্য। ফ্রেনেল ডিফ্র্যাকশন কি, ফ্রেনেল ডিফ্র্যাকশনে বিন্দু উৎস এবং পর্দা এরা সসীম দূরত্বে অবস্থিত, ফর্নফার ডিফ্র্যাকশনে বিন্দু আর পর্দা দুটোই অসীম দূরত্বে অবস্থিত, হয়ে গেল। এবার এখান থেকে একটা পয়েন্ট চলে আসে, যেহেতু সসীম দূরত্বে অবস্থিত ফ্রেনেলে, তাই ফ্রেনেলে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট আর সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট নিয়ে কাজ হবে, কিন্তু ফর্নফারে প্লেন ওয়েভ ফ্রন্ট নিয়ে কাজ হবে, যেহেতু অসীম উৎস থেকে আসছে। 2 নম্বর পার্থক্য বললাম। 3 নম্বর পার্থক্য, ল্যাবে তো অসীম উৎস তৈরি করা সম্ভব না, বা অসীম দূরত্বে পাঠানো সম্ভব না। তাহলে একটা লেন্স ব্যবহার করে সেই লেন্সের ফোকাসে যদি উৎসকে বসানো হয়, তাহলে উৎসটা ভার্চুয়ালি অসীমে পৌঁছে যায়। আর বেরিয়ে আসা সমান্তরাল আলোকে যদি লেন্স ব্যবহার করে পর্দায় বসানো যায়, তাহলে যেটা অসীমে যাওয়ার কথা সেটা পর্দায় এসে মিলিত হয়। তাই ফর্নফার ডিফ্র্যাকশনে অসীমের গল্প আছে বলে ওখানে লেন্স ব্যবহার করা হয়, কিন্তু ফ্রেনেল ডিফ্র্যাকশনে অসীমের গল্প নাই, সসীমের গল্প আছে, তাই ওখানে লেন্সের কোনো প্রয়োজনীয়তা থাকে না, হয়ে গেল। আচ্ছা, 4 নম্বর পার্থক্য কি, ফ্রেনেল ডিফ্র্যাকশনে অবস্ট্যাকলের পাশ দিয়ে আলোর বেন্ডিং হয়, আর ফর্নফার ডিফ্র্যাকশনে সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টে দেখা যায় কি, একটা ওয়েভ ফ্রন্টের এন জোড়া বিন্দু তাদের মধ্যে ইন্টারফারেন্স হয়, অর্থাৎ মাল্টিপল ইন্টারফারেন্স হওয়ার জন্য এই ইন্টারফারেন্স প্যাটার্নটা বা ডিফ্র্যাকশন প্যাটার্নটা গঠিত হয়। মানে এটা মাল্টিপল ইন্টারফারেন্সের ফলাফল, আর ওটা আলোর বেন্ডিংয়ের ফলাফল, ঠিক আছে। তো এইভাবে ফ্রেনেল আর ফর্নফার ডিফ্র্যাকশনের মধ্যে পার্থক্য দেখানো যায়। 4টা পার্থক্য বলে দিলাম, 2 নম্বরের জন্য যথেষ্ট। 2 নম্বরের জন্য 4টা পয়েন্ট লিখে দিলেই 2 নম্বর চলে আসবে, হয়ে গেল। আচ্ছা, এবার এখানটায় কোশ্চেন থাকে কি, আমি মেইনলি কোশ্চেনের দিকে ফোকাস করি। কোশ্চেনটা কি থাকে, এটা হলো একটা সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টাল সেটআপ, যেখানটায় স্লিট থেকে ক্যাপিটাল ডি দূরত্বের একটা বিন্দু, সেই ক্যাপিটাল ডি দূরত্বের বিন্দুতে
পর্দা রাখা আছে, যে পর্দার এই জায়গাটা ডার্ক ওয়ান আর ডার্ক ওয়ান তৈরি হয়েছে, এই জায়গাটা সেন্ট্রাল ব্রাইট, এই জায়গাটা ডার্ক টু, এই জায়গাটা ডার্ক টু তৈরি হয়েছে, এই জায়গাটা ব্রাইট ওয়ান, এই জায়গাটা ব্রাইট ওয়ান তৈরি হয়, এই জায়গাটা ব্রাইট টু তৈরি হয়, এই জায়গাটা ব্রাইট টু তৈরি হয়, আর এই জায়গাটা ডার্ক টু তৈরি হয়। সমদূরত্বের পয়েন্টগুলো দেখালাম। যেখানে ডার্ক ওয়ানের কন্ডিশন, এই অ্যাঙ্গেলটা কি থিটা ওয়ান, এই অ্যাঙ্গেলটা কি থিটা ওয়ান। তাহলে দুটো ডার্কের মধ্যে যে কৌণিক পার্থক্য সেটা কোথা থেকে বেরোবে? সেকেন্ডারি মিনিমা। তাহলে এটা ডার্কের কন্ডিশন দেয়। তার মানে এ ইন্টু সাইন থিটাটা খুব ছোট হলে থিটায় পরিণত হয়। তাহলে এ ইন্টু থিটা এন ইকুয়াল টু 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 কেটে গেল এন ইন্টু ল্যামডা। তাহলে থিটা এন ইকুয়াল টু কত হলো? এন ইন্টু ল্যামডা বাই এ। তাহলে থিটা ওয়ানের মানটা কত হবে? এটা করছি ডার্কের জন্য, এটা করছি কার জন্য? ডার্কের জন্য। তাহলে থিটা ওয়ানের মানটা কত হবে? ল্যামডা বাই এ। তাহলে টু থিটা ওয়ানের মানটা কত হবে? টু ল্যামডা বাই এ। তাহলে লিনিয়ার উইথ সেটা কত হবে? ক্যাপিটাল ডি ইন্টু টু ল্যামডা বাই এ। তাহলে হয়ে গেল টু ল্যামডা ডি বাই এ। অর্থাৎ এটা হলো প্রিন্সিপাল যে ম্যাক্সিমা তার কৌণিক বেদ আর রৈখিক বেদ। প্রিন্সিপাল ম্যাক্সিমার কৌণিক বেদ আর রৈখিক বেদ। এবার যদি সেকেন্ডারি ম্যাক্সিমার কৌণিক বেদ আর রৈখিক বেদ বের করতে হয়, সেকেন্ডারি ম্যাক্সিমাম কোনটা? সেকেন্ডারি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি ডি ওয়ানের। তাহলে ডি টু থেকে ডি ওয়ান বাদ দিতে হবে। তাহলে ডি টু মানে কি? আমাকে থিটা টু মাইনাস থিটা ওয়ান করতে হবে। থিটা টু মানে কত? টু ইন্টু ল্যামডা বাই এ মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা বাই এ। তাহলে হয়ে গেল কত? ল্যামডা বাই এ। এটা কৌণিক বেদ সেকেন্ডারি ম্যাক্সিমা। তাহলে রৈখিক বেদ কত হবে? এ লিনিয়ার উইথ সেটা কত হবে? ক্যাপিটাল ডি ইন্টু ল্যামডা বাই এ মানে ল্যামডা ডি বাই এ। তো এটা হলো সেকেন্ডারি ম্যাক্সিমার কৌণিক বেদ। তাহলে সেকেন্ডারি রৈখিক বেদ, তাহলে প্রমাণিত হলো সেকেন্ডারি ম্যাক্সিমার রৈখিক বেদ প্রিন্সিপাল ম্যাক্সিমার অর্ধেক, বা প্রিন্সিপাল ম্যাক্সিমার রৈখিক বেদ সেকেন্ডারি ম্যাক্সিমার ডবল। এটা প্রমাণ করতে দেয়। আর কি প্রমাণ করতে দেয়? প্রিন্সিপাল যে ম্যাক্সিমা তার কৌণিক বেদ কত, তার রৈখিক বেদ কত, এটা প্রমাণ করতে দেয়। আর সেকেন্ডারি মিনিমা যেটা, তার যদি কৌণিক বেদ বের করতে হয় তাহলে আমাকে এই ফর্মুলা দিয়ে আসতে হবে। তাহলে ব্রাইটের ক্ষেত্রে এ ইন্টু থিটা, আচ্ছা এখানে এ এন হবে না, শুধু এ হবে। এ ইন্টু থিটা এন ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। তাহলে আমরা যদি বের করতে চাই যে ব্রাইট টুটা কতটা মোটা, তাহলে এটা ডি থ্রি। তাহলে ডার্ক থ্রি থেকে ডার্ক টু বাদ দেব। তাহলে আচ্ছা থিটা এনটা বের করে নিই। থিটা এন কত? টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু এ। তাহলে থিটা থ্রি সেটা কত হবে? তিন দুগুণে ছয়, একে সাত, সেভেন ইন্টু ল্যামডা বাই টু এ। আর থিটা টু সেটা কত? মানে পাঁচ, ফাইভ ইন্টু ল্যামডা বাই টু এ। তাহলে থিটা থ্রি মাইনাস থিটা টু সেটা কত হবে? টু ইন্টু ল্যামডা বাই টু এ হয়ে যাবে কত? ল্যামডা বাই এ। তাহলে লিনিয়ার উইথ কত? লিনিয়ার উইথ সেটা হবে ল্যামডা ডি বাই এ। তাহলে কি দেখতে পাচ্ছি? সেকেন্ডারি ডার্ক আর সেকেন্ডারি ব্রাইট এই পয়েন্টগুলো সমান থিকনেসের থাকে, কিন্তু প্রিন্সিপাল ম্যাক্সিমাটা তার ডাবল থাকে।
এই হলো আমাদের ডিফ্র্যাকশন চ্যাপ্টার। ডিফ্র্যাকশন আর কিচ্ছু নেই। নেক্সট চলে আসি পোলারাইজেশন। পোলারাইজেশন চ্যাপ্টারে কি আছে? পোলারাইজেশন চ্যাপ্টারে আমাদের একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? আমরা আলোকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে যখন ভাবি তখন আমাদের যে পিকচারটা থাকে সেই পিকচারটা এরকম থাকে যে এটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা গতিপথ, যে গতিপথে তড়িৎ ক্ষেত্রটা এভাবে ভ্যারি করতে থাকে আর চৌম্বক ক্ষেত্রটা তার সঙ্গে লম্বভাবে পরিবর্তিত হতে থাকে। কিন্তু যদি এটাই পিকচার হয় তাহলে এই চ্যাপ্টারের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটা প্লেন পোলারাইজড ওয়েভ অলরেডি এঁকে দিয়েছি। তো কি করতে হয়? প্লেন পোলারাইজড ওয়েভকে বানাতে হয়। বানানোর জন্য প্রথমে জানতে হবে আনপোলারাইজড ওয়েভ কী। প্রসঙ্গত উল্লেখ্য, আমরা এখানটায় কোনো ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কাজ করব না, কারণ পোলারাইজেশনে আমাদের দেখার যেহেতু ব্যাপার আছে, আমাদের দেখার জন্য আলোর শুধু ইলেকট্রিক ভেক্টরটা দায়ী, আলোর ম্যাগনেটিক ভেক্টরটা দায়ী নয়। তার মানে এখানে ইলেকট্রিক ভেক্টরটা এরকম, পরের পয়েন্টে ইলেকট্রিক ভেক্টরটা যদি এরকম থাকে, পরের পয়েন্টে যদি এরকম থাকে, তারপরের পয়েন্টে যদি এরকম থাকে, তারপরের পয়েন্টে যদি এরকম থাকে, তাহলে প্লেন পোলারাইজড হবে। কিন্তু এরকম হয় না। কেমন হবে? এখানে ইলেকট্রিক ভেক্টরটা এরকম, এখানে ইলেকট্রিক ভেক্টরটা এরকম, এখানে ইলেকট্রিক ভেক্টর এরকম, এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, যেখানে যেমন ইচ্ছা তেমন। তাহলে এটাকে সামনে থেকে দেখলে দেখা যাবে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা একটা নির্দিষ্ট তলে কম্পিত হচ্ছে। কিন্তু এটাকে যদি সামনে থেকে দেখা যায়, দেখা যাবে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের কোনো নির্দিষ্ট কম্পনের তল নাই, যে কোনো তলে কম্পিত হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটা আনপোলারাইজড লাইট, এটাকে পোলারাইজড লাইট বলা হয়। তো এই আনপোলারাইজড লাইটকে সিম্পলি প্রকাশ করার পদ্ধতি কি? ভেক্টর সাম করে দিয়ে, মানে ভেক্টর বিভাজন করে দিয়ে দুটো উপাংশে ভেঙে দেওয়া, এবং দুটো উপাংশের মধ্যে একটা উপাংশ এক্স অক্ষ বরাবর কম্পিত থাকে তাকে ইএক্স উপাংশ বলে, একটা উপাংশ ওয়াই অক্ষ বরাবর কম্পিত থাকে তাকে ইওয়াই উপাংশ বলে। তাহলে আনপোলারাইজড লাইটের প্রকাশ ছবিটার কোন ছবিটার মাধ্যমে হবে? এরকম একটা ছবির মাধ্যমে আনপোলারাইজড লাইটকে প্রকাশ করা হবে, যেখানে যদি আমরা কোনোভাবে শুধু আপ ডাউনটাকে বের করে আনতে পারি বা শুধু ডটটাকে বের করে আনতে পারি, তাহলে আমরা পোলারাইজড লাইট বানিয়ে নিতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আইদার আমি এটাকে বের করে আনবো, অথবা আমি এটাকে আলাদা করে বের করে আনবো। এটা আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্য সফল করার জন্য প্রথম আমাদের করতে হবে রিফ্লেকশন, কারণ রিফ্লেকশন করে একটা বিশেষ কন্ডিশনে এই উদ্দেশ্য সফল হয়। কিভাবে? কোনো একটা তলে যখন আলো এসে পড়ে এমন একটা কোণে যাতে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মির মধ্যে উৎপন্ন কোণ হবে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে এটা আনপোলারাইজড লাইটের যে ডট কম্পোনেন্টটা সেটা এই দিকে বেরিয়ে যায়। কতটা? ধর 70% বেরিয়ে গেল। তাহলে 30% ডট কম্পোনেন্ট এদিকে পড়ে থাকে, আর আপ ডাউন কম্পোনেন্টটা 100% এদিকেই পড়ে থাকছে। তো এটা আনপোলারাইজড থাকছে, কিন্তু এটা পোলারাইজড লাইটে পরিণত হয়। যেহেতু এই প্রতিফলনটা পোলারাইজেশনকে সৃষ্টি করতে পারে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় আইপি, মানে পোলারাইজিং অ্যাঙ্গেল। প্রতিফলনের সূত্র অনুযায়ী এটাও আইপি হবে, এই কোণটা আর হবে। তাহলে ম্যাথমেটিক্স বলে আইপি প্লাস 90 প্লাস আর ইকুয়াল টু 180। তাহলে আর এর মান 90 মাইনাস আইপি, যেটা বলে মিউ ইকুয়াল টু সাইন আইপি বাই সাইন আর। পরের লাইন মিউ ইকুয়াল টু সাইন আইপি বাই কস আইপি। তাহলে মিউ ইকুয়াল টু ট্যান আইপি হয়ে গেল। এটা ব্রুস্টারের সূত্র। আবার এটা প্রতিসন্দের যখন চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখন এটা বলেছি, একবার রিভিশন দিয়েছি। মিউ এর মানটা 1 বাই সাইন থিটা সি, মানে সংকট কোণ যদি বসিয়ে দেওয়া যায়
তাহলে tan IP ইকুয়াল টু কোসেক থিটা সি হয়ে যায়। তাহলে IP ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স কোসেক থিটা সি, বা উল্টাটা যদি করা যায় সাইন থিটা সি ইকুয়াল টু কট IP, তাহলে থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স কট IP হয়ে যাবে। খুব পপুলার একটা অঙ্ক, দুই জায়গাতেই ব্যাপারটা আসতে পারে বা আসার মতো হয়। এবার এই জিনিসটাকেই যদি বারবার ঘটানো হয়, মানে একটা হেলানো স্টক অফ এরকম না, এদিকে যদি হেলানো পাত থাকে এবং সেখানে বারবার প্রতিফলন আর প্রতিসরণকে কাজে লাগানো হয় পোলারাইজিং অ্যাঙ্গেলে, তাহলে বারবার কি হবে, ডট কম্পোনেন্টটা আউট হতে থাকবে এই প্রতিফলনের দিকে, এবং প্রতিসৃত হয়ে যে আলোটা বেরিয়ে আসবে তার মধ্যে শুধু আপ ডাউন কম্পোনেন্টটা পড়ে থাকবে। তাহলে এভাবে বারবার ব্রুস্টার্স লয়ের যে ঘটনা সেটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে ডট কম্পোনেন্টটা বারবার ফিল্টার করে আউট করে করে আমরা এরকম পোলারাইজিং লাইট পেতে পারি। ঠিক আছে, এটা হলো প্রতিসরণ দ্বারা পোলারাইজেশন। নেক্সট প্রসেস কি? নেক্সট হলো কিছু বিশেষ ক্রিস্টালের গল্প, যেমন নিকল প্রিজম বা টুরমালিন কেলাস যে ঘটনাটা দেখায়। টুরমালিন কেলাসের কাজ কি? টুরমালিন কেলাসের মধ্যে একটা বিশেষ অক্ষ থাকে, যে অক্ষ বরাবর আলো গেলে, মানে আলোর ওই অক্ষে বরাবর যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা পাস করতে পারে। তার মানে একটা টুরমালিন কেলাসের এরকম একটা শেপ দেখানো হয়, অবতল মানে হেক্সাগোনাল। এবার এখান দিয়ে যদি আলো প্রবেশ করে এইভাবে, যার এরকম একটা ভাইব্রেশন আছে আর এরকম একটা ভাইব্রেশন আছে, তাহলে আফটার পাসিং টুরমালিন কেলাস দেখা যায় শুধু এর প্যারালাল ভাইব্রেশনটা বেরিয়ে আসছে আর এটা আটকে যাচ্ছে। তার মানে যে ইন্টেন্সিটির আলো এখানে ঢুকছিল তার অর্ধেক ইন্টেন্সিটি এখানটায় প্রথমেই আমরা পেয়ে গেলাম। এবার আমরা টুরমালিনকে যদি ঘুরিয়ে দিই তাহলে এই আপ ডাউনটাকে পেতে পারবো। তাহলে এভাবে টুরমালিন কি করে, আলোকে পোলারাইজ করতে পারে, তাই এই টুরমালিনকে বলা হয় পোলারাইজার। এবার এই পোলারাইজার তার ঠিক পেছনে আর একটা টুরমালিন কেলাসকে রাখা হচ্ছে, যে টুরমালিনটা আগের যে টুরমালিন আছে তার সঙ্গে প্যারালাল অ্যাক্সিস করে অবস্থান করছে। অর্থাৎ এদের পোলারাইজার এবং এই টুরমালিন যাকে অ্যানালাইজার বলে, তাদের মধ্যে যে অপটিক অ্যাক্সিসের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল থিটার মান কত? 0 ডিগ্রি। তার মানে কি, যে লাইটটা বেরিয়ে আসছিল সেটা পুরোটাই ক্রস করে যাবে। তাহলে I2 মানটা হয়ে যাবে I1। যদি এটাকে ঘুরিয়ে দেওয়া হয় 90 ডিগ্রি, তাহলে দেখা যাবে কি হবে, টোটালটাই ব্লক হয়ে গেল, I2 মান হয়ে যাবে 0। আবার ঘুরিয়ে দিলাম 180, তাহলে I2 মানটা হয়ে যাবে আবার I1। আবার ঘুরিয়ে দিলাম 90, তাহলে I2 মানটা হয়ে যাবে আবার 0। আবার ঘুরিয়ে দিলাম 90, তাহলে I2 মানটা হয়ে গেল I1। তার মানে এটা 0 ডিগ্রির গল্প, এটা 90-র গল্প, এটা 180-র গল্প, এটা 270-র গল্প, এটা 360-র গল্প। তার মানে আমরা কি করব, কোনো লাইট পোলারাইজ লাইটকে না বোঝার জন্য আমরা যদি একটা টুরমালিন কেলাসকে ঘুরাই, তাহলে তার ইন্টেন্সিটি সর্বোচ্চ থেকে 0 হবে, আবার সর্বোচ্চ থেকে 0 হবে, আবার সর্বোচ্চ থেকে 0 হবে। তার মানে কি, এটা অ্যানালাইজ করতে পারলো ওটা কোনো পোলারাইজিং লাইট আসছে কি না। এবার এটা পোলারাইজার আলো অনেক রকম হতে পারে। পোলারাইজ লাইট ইলিপ্টিক্যালি পোলারাইজ হতে পারে, সার্কুলারলি পোলারাইজ হতে পারে, তো সেগুলো সিলেবাসে নাই, ওগুলো নিয়ে আলোচনা করছি না। শুধু একটাই পার্থক্য বলি, ইলিপ্টিক্যালি পোলারাইজ লাইট হলে ম্যাক্সিমা মিনিমা আসবে, ঠিক আছে। তবে টুরমালিন সার্কুলার এবং আনপোলারাইজ লাইটের মধ্যে পার্থক্য করতে পারে না অ্যানালাইজারটা, সেক্ষেত্রে অন্য টেকনিক ইউজ করা হয়। যাই হোক, তো এখানটায় এর ম্যাথমেটিক্সটা কি? এর ম্যাথমেটিক্সটা হলো এরকম, এখানটায় যে অ্যামপ্লিটিউডটা ঢুকেছে সেটা যদি A1 হয়, আর এখানে যে অ্যামপ্লিটিউডটা ঢুকেছে সেটা যদি A2 হয়,
তাহলে a1 আর a2 এর মধ্যে সম্পর্ক হলো a2 ইকুয়াল টু a1 cos থিটা, কারণ এটা কসের ভ্যারিয়েশন। তাহলে a2 স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার cos স্কোয়ার থিটা। এবার বোথ সাইডে যদি আমি কে দিয়ে গুণ করে দিই, কে দিয়ে গুণ করলে ব্যাপারটা ইন্টেন্সিটিতে পরিণত হবে, তাহলে কে ইন্টু a2 স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু a1 স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, i2 ইকুয়াল টু i1 cos স্কোয়ার থিটা। এটাকে বলা হয় ম্যালাস ল বা মালুস ল, কিছু একটা বললেই হলো, বাংলায় ম্যালাস বলে, MALU ল। হয়ে গেল। আচ্ছা, এই দুটাই ফর্মুলা আছে এই চ্যাপ্টারে, দুটা ফর্মুলা দিয়ে অঙ্ক থাকে, আর কোনো ফর্মুলার অঙ্ক নাই, একটা এটা একটা এটা। হয়ে গেল। আচ্ছা, এবার কি ডাবল রিফ্র্যাকশন। যদি কোনো কেলাসের ক্ষেত্রে দেখা যায় যে আলো ঢুকছে সেই আলোটা আনপোলারাইজড এবং কেলাসের মধ্যে প্রবেশ করে সেটা দুটো রেতে ভেঙে যাচ্ছে এবং সেই দুটো রের মধ্যে একটা রে স্নেলস ল মেনটেন করে চলছে, তাহলে তাকে বলে অর্ডিনারি রে। আর একটা রে স্নেলস ল মেনটেন করে চলছে না, তাকে বলে এক্সট্রা অর্ডিনারি রে। তাহলে অ্যাকর্ডিং টু দিস পিকচার, অর্ডিনারি রের ভেলোসিটি বেশি কমে গেছে, এক্সট্রা অর্ডিনারি রের ভেলোসিটি কম কমেছে। তার মানে কেলাসটা অর্ডিনারি রেকে বেশি বাধা দিয়েছে, তাহলে এটা হবে নেগেটিভ ক্রিস্টাল। আর ঠিক উল্টাটা যদি হয়, এটা যদি অর্ডিনারি রে হয়, এটা যদি এক্সট্রা অর্ডিনারি রে হয়, তাহলে কি হচ্ছে, কেলাসটা অর্ডিনারি রেকে হেল্প করছে, এক্সট্রা অর্ডিনারি রেকে বাধা দিচ্ছে, তাহলে সেটা হবে পজিটিভ ক্রিস্টাল। এক্সাম্পল বই থেকে দেখে নিবি। আর সেক্ষেত্রে কী হবে, এক্সট্রা অর্ডিনারি রেটা আপ ডাউন পোলারাইজ লাইটকে নিয়ে বেরিয়ে আসবে, আর অর্ডিনারি রেটা ডট কম্পোনেন্টটাকে নিয়ে বেরিয়ে আসবে, অর্থাৎ আনপোলারাইজ লাইটটা দুটি আলাদা পোলারাইজ লাইটে পরিণত হবে। এবার যদি কেলাসের মধ্যে দিয়ে যাওয়ার পথে যে কোনো একটাকে অ্যাবজর্ব করে নেওয়া যায় ক্রিস্টাল দ্বারা, তখন আমরা কি পাবো, তখন আমরা যে কোনো একটাকে পাবো, যেটা টুরমালিন ক্রিস্টালের ক্ষেত্রে হয়েছে। টুরমালিন ক্রিস্টালের ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি রেটা আমরা বাইরে বেরিয়ে আসতে দেখি, অর্ডিনারিটা অ্যাবজর্ব হয়ে যায়, তাই অপটিক অ্যাক্সিস বরাবর আপ ডাউনটা বেরিয়ে আসতে দেখি। হয়ে গেল। আচ্ছা, নেক্সট অপটিক অ্যাক্সিস কাকে বলে, যে অক্ষ বরাবর দু ধরনের রে সমগতিতে চলে তাকে অপটিক অ্যাক্সিস বলে। কিছু কিছু ক্রিস্টালে এরকম অ্যাক্সিস একটা থাকে, কিছু কিছু ক্রিস্টালে এগুলো দুটো করে থাকে। হয়ে গেল। নেক্সট হলো পোলারয়েড। পোলারয়েড কি, টুরমালিন যেমন একটা প্রাকৃতিক এক্সাম্পল, সবসময় তো প্রাকৃতিক জিনিস পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে আমরা কৃত্রিমভাবে এমন কিছু প্লেট বানাই যে প্লেটগুলো টুরমালিনের মতো কাজ করতে পারে, যাদেরকে পোলারয়েড বলা হয়। তাহলে সেই পোলারয়েডগুলো কেমন হয়, জাস্ট একটা গোল প্লেটের মতো হবে, এবং সেটা যদি এরকম হয়, তার মানে এখানটায় যে আলো আসছে, যে আলো এসে পড়লো, যে আলোটা এদিকে বেরিয়ে যাবে, তাহলে এটাতে এই আপ ডাউনটা ক্রস করতে পারবে এবং এই যে ভাইব্রেশনটা, সামনে পিছিয়ে ভাইব্রেশনটা, সেটা আটকে যাবে। ঠিক আছে। তো এটা পোলারয়েড কাজ কোথায় ব্যবহার করা হয়, যখন 3D সিনেমাগ্রাফি করা হয়, তখন এই পোলারয়েড গ্লাসের মধ্যে সিনেমাটা তৈরি করা হয়। এবার সেই 3D সিনেমা দেখার জন্য চোখের যে দুটা চশমা হয়, তার একদিকটা দুটোকে অপোজিট পোলারয়েড ইউজ করা হয়, একদিকটা আপ ডাউন থাকে, একদিকটা এরকম থাকে। তো এটা সিনেমার ব্যাপার হয়ে গেল। নেক্সট, রাস্তাঘাটে দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়ির হেডলাইট এবং উইন্ডস্ক্রিন তার মধ্যে ক্রস পোলারয়েড ইউজ করা হয়। মানে হেডলাইটে থাকে যদি আপ ডাউন, তাহলে উইন্ডস্ক্রিনে থাকবে এইটা। তাহলে কি হবে, যে কোনো ড্রাইভার যখন গাড়ি চালাবে হেডলাইটটাকে একটা আলোকিত জায়গা হিসেবে দেখবে, লাইটের কোনো ছটা ড্রাইভারের চোখে এসে পড়বে না। এবার এভাবে ওয়ান ওয়ে যেসব জায়গা, যেখানে 2 ওয়ে নাই, মানে 4 লেন নাই, সেসব জায়গাতে কি হবে, সামনে থেকে আসা আলোর ছটা ড্রাইভারের চোখ ধাঁধিয়ে দেবে না,
ফলে কী হবে, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো এটা হলো পোলারয়েডের আরেকটা ব্যবহার। ঠিক আছে, আর কিছু নাই পোলারাইজেশন চ্যাপ্টারে। তো ফিজিক্যাল অপটিক্স আই থিঙ্ক এখানেই কমপ্লিট, এবং রিভিশন যেগুলো দিচ্ছিলাম টোটাল রিভিশন কমপ্লিট। জিওমেট্রিক্যাল অপটিক্স তো আগেই হয়ে গেছিলো, ফিজিক্যাল অপটিক্স শেষ হলো। মডার্ন ফিজিক্সের রিভিশন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মডার্ন ফিজিক্স দারুণ জায়গা, ওটা নিজেরা পড়ে তোমরা তৈরি করো। টাটা।